হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ভর এবং ভার সম্বন্ধে জানবো। তো প্রথমেই ভর অর্থাৎ মাস সম্বন্ধে জানবো, তারপরে আমরা ভার অর্থাৎ ওয়েট সম্পর্কে জানবো। তো প্রথমে ভরটা কি? ভর হচ্ছে কি কোনো একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ কি থাকে, জড় পদার্থ থাকে। অর্থাৎ ভর বলতে কি বোঝায়, কোনো একটা বস্তু রয়েছে, সাপোজ এখানে একটা কি রয়েছে, এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটার মধ্যে যতটা পরিমাণ কি রয়েছে, জড় পদার্থ রয়েছে। তাহলে বস্তু ভর বলতে কি বোঝায় না, বস্তুর ভর বলতে হচ্ছে কি বস্তুটার মধ্যে কি রয়েছে না, জড় পদার্থ যেটুকুনি রয়েছে সেইটুকুনি বোঝাচ্ছে জড় পদার্থ। এবং সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে এই যে ভর, এই ভর কিন্তু কি হয়, ভর কিন্তু অপরিবর্তনশীল, অর্থাৎ ফিক্স থাকে, চেঞ্জ হয় না, তাই তো? ভর কিন্তু কি হয়, চেঞ্জ হয় না। কোন একটা বস্তুর মধ্যে, সাপোজ এই বস্তুটার মধ্যে যে জড় পদার্থ রয়েছে, জড় পদার্থ বলতে কি বোঝায়, অণু, তাই তো? এই বস্তুটার মধ্যে কি রয়েছে, অণু রয়েছে, অসংখ্য অণু নিয়ে একটা পদার্থ বা একটা বস্তু সৃষ্টি হয়। তো এই বস্তুটার মধ্যে যত পরিমাণ কি রয়েছে, অণু অর্থাৎ জড় পদার্থ রয়েছে, এই জড় পদার্থ কিন্তু কি হয় না, অপরিবর্তনশীল, কিন্তু পরিবর্তন হয় না, যেখানেই নিয়ে যায় না কেন। আমরা যদি এটাকে চাঁদে নিয়ে যাই বস্তুটাকে, তাহলে এই চাঁদে নিয়ে যদি এই বস্তুটার ভর আমরা যদি দেখি, তাহলে কিন্তু পৃথিবী পৃষ্ঠে যে ভর থাকবে সেই ভর কিন্তু চাঁদেও কিন্তু তাই থাকবে। অর্থাৎ যে কোনো জায়গায় নিয়ে গেলে কিন্তু কি থাকবে, ভর কিন্তু সেম থাকবে, এটা মাথায় রাখতে হবে। ভর কি থাকে, সবসময় ফিক্স থাকে, তাই তো? ভর কি থাকে, ফিক্স থাকে, অর্থাৎ এটা পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, তাই তো? অপরিবর্তনশীল অর্থাৎ কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে একটা বস্তু, তাই তো? এই বস্তু কি ভর সবসময় কি থাকবে না, ভর কিন্তু সবসময় মনে রাখতে হবে কনস্ট্যান্ট থাকবে, তাই তো? ভর কনস্ট্যান্ট থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, এই ভরের কিন্তু কি থাকে, এই ভরের কিন্তু শুধুমাত্র মান থাকে, তাই তো? ভরের কি থাকে, মান থাকে, কিন্তু এর কোনো দিক থাকে না। তো মান থাকার জন্য ভর কিন্তু একবার কি স্কেলার রাশি, তাই তো? ভর কি স্কেলার রাশি, এটা মাথায় রাখতে হবে, ভর স্কেলার রাশি। যেমন আমি যদি বলি সোনা, তাই তো? সোনার ভর মাপ হয় কোন এককে? সোনার ভর মাপ হয় ক্যারেট আমরা জানি, তাই তো? 22 ক্যারেট গোল্ড। তাহলে এই যে ক্যারেট কিন্তু কি হয়, সোনার ভর মাপ হয়। তাহলে মনে রাখতে হবে 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোনার কি রয়েছে, এখানে সোনার শুধুমাত্র ভর যখন মাপলাম, তাহলে এখানে দেখলাম যে 200 রয়েছে, অর্থাৎ মান রয়েছে, তাই তো? কিন্তু এর কোনো কি থাকে না, দিক থাকে না, কোনো দিক থাকে না। এটা কি, এটা এই ভর কিন্তু এক প্রকার কি না স্কেলার রাশি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভর এক প্রকার স্কেলার রাশি। তাহলে আমরা কি জিনিস দেখলাম না, ভর বলতে কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ কি রয়েছে, জড় পদার্থ রয়েছে, তাকেই কিন্তু ভর বলা হয়, তাই তো? তাহলে এই যে ভর অর্থাৎ বস্তুটার মধ্যে যতটা জড় পদার্থ বলতে কি অণু, তাই তো? অণু, জড় পদার্থ বলতে কি অণু, যতটা অণু রয়েছে। যেরকম আমার ভর যদি বলি, আমার ভর প্রায় কত, 70 কেজি ভর। তো 70 কেজি ভরের মধ্যে আমার কি রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, তাই তো? কান রয়েছে, নাক রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার এই দেহটা গঠিত হয়েছে। তো ঠিক একইভাবে কোনো একটা পদার্থের মধ্যে, কোনো একটা বস্তুর মধ্যে কি থাকে, অণু থাকে, অনেক অণু মিলিয়ে কি হয়, কোনো একটা বস্তু তৈরি হয়। তাহলে সেই অণু কিন্তু সবসময় কি থাকে, অপরিবর্তিত থাকে, এটা মাথায় রাখতে হবে, এটা ফিক্স থাকে, এই কিন্তু কোনো সময় পরিবর্তন হয় না। আর কি হয়, এটা স্কেলার রাশি, কারণে শুধুমাত্র কি রয়েছে, মান রয়েছে, এর কোনো দিক নেই। এর একক রয়েছে, এর একক কি, ভরের একক হচ্ছে কি কিলোগ্রাম, একটা রয়েছে, আর একটা গ্রাম রয়েছে। এসআই পদ্ধতিতে মনে রাখতে হবে ভরের একক কিলোগ্রাম। যেরকম আমরা যদি বলি যে বাজারে গিয়ে আমরা আলু কিনে যাবো, 2 কেজি আলু কিনে নিয়ে আসলাম বা 5 কেজি আলু কিনে নিয়ে আসলাম, তাহলে এই যে কেজি, অর্থাৎ কেজিটা কি না, কেজিটা হচ্ছে কি ভরের একক। একইভাবে গ্রামটাও কিন্তু সিজিএস পদ্ধতিতে ভরের একক। আরো একটা পদ্ধতি রয়েছে এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতিতে ভরের একক মনে রাখতে হবে পাউন্ড, ঠিক আছে? পাউন্ড। আমরা যখন ছোটবেলায় ট্রাম কার্ড খেলতাম, তখন জনসিনা, তারপরে গ্রেট খালি, এদের যখন বলতো ভর বলতো, অর্থাৎ ওয়েট বলতো, তখন কিন্তু পাউন্ডে বলতো, তাই তো? জনসিনার প্রায় ওজন ছিল প্রায় 150 পাউন্ডের মতো। তো পাউন্ডের হিসাবটা কিভাবে হয় মনে রাখতে হবে, প্রায় 2.2 কেজি সমান মনে রাখতে হবে 1 পাউন্ড, ঠিক আছে? তাহলে এসআই পদ্ধতিতে কি, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, সিজিএস পদ্ধতিতে গ্রাম, এবং এফপিএস পদ্ধতিতে কি পাউন্ড,
আর 2.2 কেজি মানে কত, 1 পাউন্ডের কিন্তু সমান। তাহলে আমরা কিন্তু ভর সম্বন্ধে জানলাম, তাই তো, ভর সম্বন্ধে জানলাম। তাহলে এবার একটা কনফিউশন আছে, তাহলে ভরের একক কিন্তু কি কিলোগ্রাম এবং গ্রাম, কিন্তু আমরা যখন কোনো কিছু বলি যে কোনো একটা জিনিসের ওয়েট, বাজারে গিয়ে যখন যে কোনো জিনিস কিনি তখন কিন্তু বলি যে ওই কোনো একটা বস্তুর ওয়েট কত, তাই তো, ওয়েট কিন্তু আমরা তখন কিন্তু গ্রাম বা কিলোগ্রামে ইউজ করি, কিন্তু ভারের কিন্তু অর্থাৎ ওয়েটের কিন্তু একক কিন্তু আলাদা। সেটা কেন, সেটা আমরা একটু পরেই বলছি। তাহলে কিন্তু এটা কনফিউশন কিন্তু ভর এবং ভার নিয়ে কিন্তু আমাদের মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে এটা কি দেখলাম, আমরা দেখলাম ভর, এরপরে আমরা দেখবো ভার, ঠিক আছে। এরপর আমরা কি দেখবো, ভার। তো ভার বোঝার আগে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। একটা কি না, একটা হচ্ছে অভিকর্ষ বল। আমরা আগের ভিডিওতে অভিকর্ষ বল সম্বন্ধে কিন্তু বলেছিলাম, অভিকর্ষ বল, তাই তো, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো, মহাকর্ষ বল বলেছিলাম। আর একটা রয়েছে কি অভিকর্ষ বল। অভিকর্ষ বলটা কি না, পৃথিবী কি করছে, প্রতিনিয়ত কিন্তু যে কোনো বস্তুকে কিন্তু কি করছে, নিজের দিকে কিন্তু আকর্ষণ করছে, তাই তো। তাহলে একটা বল দ্বারা পৃথিবী কি করছে না, নিজের দিকে কিন্তু আকর্ষণ করছে। তো এই যে আকর্ষণ করছে, যে বল দ্বারা করছে, সেই বলটাকে কি বলা হয়, অভিকর্ষ বল বলা হয়, ঠিক আছে। তাহলে যে বল দ্বারা পৃথিবী করছে না, নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে কোনো বস্তুকে, সেই বলটাকে কি বলা হয়, অভিকর্ষ বল বলা হয়। তাহলে কোনো একটা বস্তু যখন উপর থেকে কি হবে, নিচের দিকে যত আসবে তত কি হবে, তত কিন্তু এই অভিকর্ষজ বলের মানটা কি হবে, এই বলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, তাই তো, বলটা বাড়তে থাকবে, অর্থাৎ এর গতিবেগটাও কি হবে, ধীরে ধীরে কি হবে, বাড়তে থাকবে, মনে রাখতে হবে। তাহলে কোন একটা বস্তু যখনই আস্তে আস্তে পৃথিবীর কাছাকাছি আসবে, অর্থাৎ উপর থেকে নিচে যখন আসবে, সেই বস্তুটা যখনই পৃথিবীর কাছাকাছি চলে আসবে, পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি, তখন কিন্তু এর বেগটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে বেগ কিন্তু কি হচ্ছে, উপর থেকে যখন নিচের দিকে আসছে তখন কিন্তু কি হচ্ছে, বেগ বাড়ছে। তাহলে বেগ বৃদ্ধির যে হার, সেই বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়, আমরা জানি। তাহলে আমরা দেখলাম যে পৃথিবী কি করছে, কোন একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে কি করছে, আকর্ষণ করছে প্রতিনিয়ত। তাহলে প্রতিনিয়ত যদি আকর্ষণ করে, যত কাছাকাছি আসবে, পৃথিবী যত কাছাকাছি আসবে তত কি করবে, আকর্ষণ বলটা বাড়তে থাকবে, অর্থাৎ বেগটাও কিন্তু বাড়তে থাকবে। তাহলে বেগ যদি বাড়ে, তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা বলি ত্বরণ, তাই তো। তাহলে কিন্তু এখানে একটা অভিকর্ষজ ত্বরণের কিন্তু সৃষ্টি হয়। সেই অভিকর্ষজ ত্বরণের মান কত, অভিকর্ষজ ত্বরণকে আমরা জি, ছোট হাতের স্মল জি, তাই তো, স্মল জি দিয়ে আমরা এটাকে চিহ্নিতকরণ করি, স্মল জি দিয়ে। এর একটা মান রয়েছে 9.8, তাই তো, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা জানি। স্মল জি আমরা গত ভিডিওতে ক্যাপিটাল জি এর মান কিন্তু আমরা করেছিলাম 6.67 × 10⁻⁻11, তাই তো, নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, তাই তো। বড় হাতের জি এর মান কত ছিল, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, তাই তো। এই বড় জি সম্পর্ক করেছিলাম আমরা আগের ভিডিওতে, পুরো বিশ্লেষণ করেছিলাম। তাহলে আমরা এখন কি দেখলাম, যে অভিকর্ষজ ত্বরণ, তাই তো। এই অভিকর্ষজ ত্বরণের মান কত, এই অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। অনেক বইতে 9.8 বানানো রয়েছে, কিন্তু মেইনলি এটা কি ধরা হয়, প্রায় 10ই কিন্তু ধরা হয়। আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু এর মান 10 ধরে কিন্তু করব, ঠিক আছে। তাহলে এই জি এর মান কত, জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মান কিন্তু কি করে, ভেরিয়েশন, অর্থাৎ পরিবর্তন হয়, কিন্তু ক্যাপিটাল জি কিন্তু পরিবর্তন হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে স্মল জি কি হয়, পরিবর্তন হয়। তাহলে স্মল জিটা কি দেখলাম না, কোনো একটা বস্তু যখন যত মানে উপর থেকে যত নিচের দিকে আসবে, সেই বস্তুটা কি হবে, বেগটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই তো, বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে বেগ যদি বাড়তে থাকে, আমরা জানি বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তাহলে যেহেতু পৃথিবী তার নিজের দিকে কি করছে, নিজের দিকে কোনো একটা বস্তুকে যখন টানছে বা আকর্ষণ করছে, তখনও কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ত্বরণের সৃষ্টি হচ্ছে। সেই ত্বরণের মান কত, সেই ত্বরণের মান কিন্তু 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এক সেকেন্ডে কি হচ্ছে, 9.8 কি হচ্ছে মিটার করে কিন্তু তার বেগটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই তো। 9.8 মিটার করে কিন্তু কি বাড়ছে, এক প্রতি সেকেন্ডে কিন্তু, ঠিক আছে। তাহলে কিন্তু বেগটা ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ পৃথিবীর কাছাকাছি যত আসবো তত কিন্তু কোনো একটা বস্তুর কি হবে, বেগ কিন্তু বাড়তে থাকে, তাই তো। তাহলে আমরা কি অভিকর্ষজ বল এবং অভিকর্ষজ ত্বরণ দেখলাম। এবার আমরা দেখব ভার। এবার আমরা কি দেখব, ভার দেখব, ঠিক আছে। ভার বা ওয়েট, ঠিক আছে। ভার কাকে বলে, ভারও কিন্তু এই অভিকর্ষজ বলের মতো। ভার বলছে কোনো একটা বস্তুকে পৃথিবী কি করছে, নিজের দিকে টানছে, তাই তো, নিজের দিকে টানছে যে বল দ্বারা, সেটাকে কি বলা হয়, ভার বলা হয়।
তাইলে যে বল দ্বারা কি করছে কোনো একটা বস্তু তার কি করছে পৃথিবীতে নিজের কেন্দ্রের দিকে টেনে নিচ্ছে, সেই বলটাকে কি বলা হয়, ভার বলা হয়। তাহলে আমরা দেখলাম যে এই ভারও কিন্তু এক প্রকার কি বল, তাই তো, ভারও দেখলাম যে এক প্রকার একটা কিন্তু বল, ফোর্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই তো। তাহলে ভারও কিন্তু এক প্রকার ফোর্স, কারণ পৃথিবী কি করছে, পৃথিবীতে যে কোনো বস্তুকে তার নিজের দিকে করছে এবং টেনে নিচ্ছে, আকর্ষণ করছে, তাই তো। আকর্ষণ করছে বলে কিন্তু আমরা কি করছি, পৃথিবী পৃষ্ঠের উপর দাঁড়িয়ে থাকতে পারছি না, কিন্তু আমরা কি করতাম, উড়ে যেতাম, তাই তো, উপরে উঠে যেতাম। তাহলে দেখলাম যে ভারও কিন্তু এক প্রকার কি, ভারও কিন্তু এক প্রকার বল, ঠিক আছে। তাহলে বলের আমরা দেখেছিলাম বল কি এক প্রকার, কিন্তু মনে রাখতে হবে ভেক্টর রাশি, বল কি এক প্রকার ভেক্টর রাশি, তাই তো। সেরকম ভাবে ভারটাও কি এক প্রকার ভেক্টর রাশি, কারণ এর মান এবং দিক কি দুটোই থাকে। দিক কোন দিকে থাকে, সবসময় কিন্তু কোনো একটা বস্তু করে পৃথিবীতে নিজের কেন্দ্রের দিকেই আকর্ষণ করছে, অর্থাৎ নির্দিষ্ট একটা দিকে কিন্তু আকর্ষণ করছে। তো দিক থাকার জন্য ভার কিন্তু একটা কি ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে এর মান এবং দিক দুটোই থাকার জন্য এটা কি রাশি, একটা ভেক্টর রাশি। যেরকম ভাবে বল একটা ভেক্টর রাশি, সেরকম ভাবে ভরও কি এক প্রকার ভেক্টর রাশি, ঠিক আছে। এরপরে আমরা দেখবো কি, আমরা দেখেছিলাম যে এইটা এক প্রকার একটা বল, তাই তো। তাহলে বলের একক আমরা কি জানি, বলের একক নিউটন, বলের একক নিউটন কি আর টাইম, নিউটন আর টাইম, নিউটন টাইম, তাই তো। এসআই পদ্ধতিতে নিউটন, সিজিএস পদ্ধতিতে টাইম। সেরকম একইভাবে যেহেতু ভর এক প্রকার কি বল, তাই তো, ভরটা এক প্রকার বল, সেহেতু এই ভার এক প্রকার বল, তার জন্য এই ভারের একক কি নিউটন এবং টাইম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এমন দুটি ভৌত রাশি, যে ভৌত রাশি দুটির কি একক কিন্তু সেম, তাহলে আমরা দেখলাম যে বল এবং কিন্তু ভারের একক কি হয়, সেম হয়। এটা কিন্তু রেলের পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বোঝা গেল কি। তাহলে আমরা দেখলাম যে ভারও কিন্তু এক প্রকার বল, ঠিক আছে। তাহলে ওয়েটটাও কিন্তু এক প্রকার বল। এই ওয়েট কিন্তু কি হয়, ভেরিয়েন্স হয়, অর্থাৎ ভেরিয়েবল, পরিবর্তন হয়, কিন্তু ভর কোনো সময় পরিবর্তন হয় না, ভার কিন্তু কি হয়, পরিবর্তন হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ জড় বস্তু যেটুকুনি আমার মধ্যে রয়েছে, অর্থাৎ ভর রয়েছে, সেটা কিন্তু যে কোনো জায়গায়, ঠিক আছে, আমি যদি মঙ্গলে চলে যাই অথবা চাঁদে চলে যাই, কিন্তু ভর কি থাকবে, সেম থাকবে, কিন্তু আমাদের ভার কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে, ভার চেঞ্জ হবে। তাহলে আমরা কি দেখলাম, ভার সম্বন্ধে দেখলাম যে ভার কিন্তু এক প্রকার বল, তাই তো। কারণ পৃথিবী কি করছে, তার নিজের কেন্দ্রের দিকে যে টানছে, সেই বলটাই হচ্ছে কি ভার, তাই তো। তাহলে ভার হচ্ছে এক প্রকার বল। তাহলে বলের একক কিন্তু নিউটন আর টাইম, সেরকম ভাবে ভারের একক নিউটন এবং টাইম, ক্লিয়ার। এবং যেহেতু বল কি এক প্রকার ভেক্টর রাশি, সেই হিসাবে কি ভারটাও একটা ভেক্টর রাশি, কারণ ভার কি করে, নিজের পৃথিবীতে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, একটা নির্দিষ্ট দিকে আকর্ষণ করছে, তো নির্দিষ্ট দিক থাকার জন্য কি এটা একটা ভেক্টর রাশি, ক্লিয়ার। তাহলে এবার আমরা নিউটনের গতিসূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি, নিউটনের গতিসূত্র থেকে আমরা কি পাই, মেইনলি গতিসূত্র থেকে পাই F সমান সমান ma, F সমান সমান কি পাই, ma পাই, তাই তো। F হচ্ছে ফোর্স, সমান সমান কি মাস ইনটু কি ত্বরণ, F আর কি অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। তাহলে এটা কিন্তু আমরা জানি। ঠিক একইভাবে আমরা দেখলাম কি ভারও এক প্রকার বল, তাহলে এর সূত্রটা কি হবে, ওয়েট, W সমান সমান কি হবে, m ইনটু g। এখানে যেটা কি, এখানে অভিকর্ষজ ত্বরণ, তাই তো, যেটা কি এখানে অভিকর্ষজ ত্বরণ, আর এটা কি শুধু ত্বরণ, বোঝা গেল, সেম সূত্র, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে W সমান সমান mg, এই সূত্রটা দিয়ে কি থাকে, ম্যাথ থাকে, ঠিক আছে, W সমান সমান mg। তাহলে আমরা একটু আগেই বললাম, তাই তো, একটু আগে কি বললাম, আমরা জানি যে ভর কিন্তু অপরিবর্তনশীল, ভর কি থাকে, ফিক্স থাকে, তাই তো, ভর কিন্তু কনস্ট্যান্ট, সবসময় এক থাকে। তাহলে এই mটা কি কোনো সময় চেঞ্জ হয়, mটা কিন্তু কোনো সময় চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে Wটা নির্ভর করছে কিন্তু g এর উপরে, তাই তো, Wটা নির্ভর করছে কিসের উপরে, g এর উপরে। তাহলে g যদি বাড়ে, যেহেতু এরা কি রয়েছে W এবং g, অর্থাৎ ওয়েট এবং হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ, তাই তো, এরা দুজন কি রয়েছে না, সরল সমানুপাতিতে রয়েছে। সরল সমানুপাতিতে থাকলে কি হবে, যদি g এর মান বাড়ে তাহলে W এর মান বাড়বে, যদি g এর মান বাড়ে তাহলে W এর মান কমবে। অর্থাৎ আমরা দেখলাম যদি g এর মান বাড়ে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান যদি বাড়ে, তাহলে W এর মান কি হবে, ওয়েটটা বেড়ে যাবে। আবার একই ভাবে g এর মানটা যদি কমে, তাহলে W এর মানটা কি হবে, কমে যাবে, ঠিক আছে। যেহেতু সরল সম্পর্ক রয়েছে, কারণ m কি থাকে, কনস্ট্যান্ট থাকে, সবসময় কি থাকে, সেম থাকে, সবসময় সেম থাকে। তাহলে এই ওয়েটটা কিন্তু নির্ভর করে g এর মানের উপর। আর আমরা জানি g কি হয়, g কিন্তু অনেক সময় বাড়ে, g এর মান বেড়ে যায়, কিন্তু g এর মান অনেক সময় কমে যায়, তাই তো, g এর মান কিন্তু ফিক্স থাকে না।
কোনো একটা বস্তু আস্তে আস্তে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত আস্তে আস্তে উপরে যাবে তত কিন্তু জি এর মানটা কি হবে, কমবে। ঠিক আছে, তাহলে জি এর মান যদি তখন কমে যায়, জি এর মান যদি তখন কমে যায়, তখন আলটিমেটলি কি হবে, ওয়েটটাও কিন্তু কমে যাবে, তাই তো, ওয়েটটা কমে যাবে। এর জন্য কোনো একটা বস্তু যখন যত আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাবো তত কিন্তু কি হবে, ওর ভার কিন্তু কমে যাবে। ঠিক আছে, ভার কমে যাবে। আবার যখন কোনো একটা বস্তুকে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবো তখন কি হবে, ভার কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে, তাই তো, ভার কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ তখন জি এর মানটা বেড়ে যায়। জি এর মানটা বেড়ে যাবে, যত পৃথিবীর কাছাকাছি আসবে, যত পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি আসবে তত কি হবে, এই জি এর মানটা বাড়তে থাকবে। ঠিক আছে, এবং যত আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তত জি এর মানটা কি কমতে থাকবে। তাহলে এই কারণের জন্য মোটা মানুষ, ঠিক আছে, মোটা মানুষ যখন সিঁড়ি থেকে যখন নামে তখন ধীরে 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 কিন্তু ধরে ধরে নামে, কারণ ওদের কি হয়, যত আস্তে আস্তে নিচের দিকে নামছে, তাই তো, সিঁড়ি থেকে দুতলা থেকে হয়তো একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে আসছে, তো গ্রাউন্ড ফ্লোরে যখন আসছে সিঁড়ি বেয়ে বেয়ে, তখন কি হয়, জি এর মানটা আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে, জি এর মানটা বাড়তে থাকে। জি এর মানটা যদি বাড়তে থাকে অটোমেটিকলি কি হয়, ডাব্লু, অর্থাৎ ভার কিন্তু কি হয়, মনে হয় যে ভারটা বাড়তে থাকছে। তো ভারটা বাড়তে থাকলে কি হবে, চোটটা বেশি থাকবে। এই জন্য যারা ভারী মানুষ হয় তারা কিন্তু ধীরে 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 নামে। ঠিক আছে, ঠিক একইভাবে জি এর মানটা যখন কমে যায়, ঠিক আছে, জি এর মান যখন কমে যায় তখন আলটিমেটলি ভারটাও কি কমে যায়। ঘুড়ি রয়েছে, ঘুড়ি কিন্তু এই সামান্য একটু উঁচুতে কিন্তু ভালো উঠতে পারে না, কিন্তু যখন অনেকটা উপরে চলে যায় তখন কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঘুড়িটা উঠতে পারে। কেন, যখন আস্তে আস্তে ঘুড়িটা আস্তে আস্তে যত উপরে উঠবে তত কি হবে, জি এর মানটা কমতে থাকবে, আর জি এর মানটা কমতে থাকলে কি হবে, ভার কমে যাবে, ওয়েটটা কমে যাবে। তাহলে ওয়েটটা কমে গেলে কি হবে, খুব সহজে কিন্তু উঠতে পারবে। বোঝা গেল তাহলে ভার ব্যাপারটা কি। ঠিক আছে, তাহলে ভার এবং ভর সম্বন্ধে আমরা কিন্তু জেনে গেলাম। এরপরে আমরা দেখবো যে এই মেইনলি যে ভার কোথায় চেঞ্জ হয়। ঠিক আছে, ভার কোথায় চেঞ্জ হয়, যদি আমরা ধরে নিই এরকম একটা কি রয়েছে, এটা আর্থ রয়েছে, পৃথিবী, তাই তো, আমরা জানি দুদিক কি থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু, মেরু রয়েছে, এটা মেরু, ঠিক আছে, মেরু পোল, আর মাঝ বরাবর রয়েছে ইকুয়েটর অর্থাৎ বিষুবরেখা বা নিরক্ষরেখা, ইকুয়েটর। ঠিক আছে, তাহলে এই জি এর কিন্তু আরো একটা সূত্র আছে, স্মল জি, এটা মাথায় রাখতে হবে। স্মল জি সমান কি, জি এম বাই আর স্কয়ার। ঠিক আছে, জি এম বাই আর স্কয়ার। তাহলে আমরা দেখলাম কোন একটা বস্তু কি রয়েছে, ভর কিন্তু ফিক্স থাকে, মাস, তাই তো, ভর কিন্তু ফিক্স থাকে, তখন কি এই জি এর মানটা নির্ভর করে কিসের উপর, না ডিসটেন্সের উপর কিন্তু নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি যে পোল এবং হচ্ছে কি মেরু, তাই তো, পোল অর্থাৎ মেরু এবং কি নিরক্ষরেখা, তাই তো, এই দু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ডিসটেন্স একটু বেশি কোথায়, নিরক্ষরেখাতে। তাহলে নিরক্ষরেখাতে যদি ডিসটেন্স বেশি হয়, তাহলে ডিসটেন্স যদি এখানে বেশি হয় তাহলে জি এর মানটা কি হবে, জি এর মানটা কমবে, তাই তো, যেহেতু কি জি এর সঙ্গে আর কি সম্পর্ক রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে বোঝা গেল নিরক্ষরেখায় জি এর মান কি হয়, জি এর মান যদি কমে যায় তাহলে জি এর মান কমলে কি হবে, আলটিমেটলি ওয়েটটাও কিন্তু কি কমে যাবে, ওয়েটটাও কি হবে, কমে যাবে। আবার এই মেরু বরাবর কি হবে, জি এর আর এর মানটা যেহেতু কম থাকে, আর এর মান যদি কম হয় তাহলে জি এর মানটা কি হবে, তখন বেড়ে যাবে। জি এর মানটা যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি ওয়েটটাও কি হবে, তখন কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন একটা বস্তু মেরু বরাবর কিন্তু কোন একটা বস্তু ভার কি হয়, কিন্তু বেড়ে যায়, আর নিরক্ষরেখা অঞ্চল বরাবর কোন একটা বস্তু ভার কি হয়, কমে যায়। তখন একইভাবে কোন একটা আমরা দার্জিলিং এ অনেকেই গেছি, দার্জিলিং এ কি করেছি, দার্জিলিং আর কলকাতা, ঠিক আছে, দার্জিলিং আর কলকাতা, মনে রাখতে হবে কলকাতা থেকে দার্জিলিং কিন্তু প্রায় 2314 থেকে 15 মিটার। ঠিক আছে, 2315 মিটার উঁচুতে কিন্তু অবস্থিত, প্রায় 2.3 কিমি, তাই তো, তাহলে 2.3 কিমি উঁচুতে অবস্থিত। তাহলে হাইট যত আস্তে আস্তে বাড়তে থাকবে তত জি এর মানটা কি হবে, কমবে। তাহলে জি এর মান যদি এখানে কমে, জি এর মানটা যদি কমে, এটা তো এর তো ফিক্স থাকে, তাই তো, জি এর মান যদি কমে তাহলে ডাব্লিউ মান কমে যাবে, তাই তো, জি এর মান কমলে কি হবে, জি এর মান কমলে ডাব্লিউ মান কমে যাবে। তাহলে 1 কিলো চা, ঠিক আছে, 1 কেজি চা মানে অর্থাৎ ভার, 1 কেজি ভারের মেনলি তো দার্জিলিং চা, ঠিক আছে, দার্জিলিং এ যদি আমি ওয়েট করি তার যা ভার হবে, এই কলকাতায় কিন্তু তার ভার কি হয়ে যাবে, তার ভার কিন্তু অনেক বেশি হবে। কেন বেশি হবে, কলকাতায় কিন্তু এই জি এর মানটা অনেক বেশি, কারণ এটা কলকাতা থেকে দার্জিলিং অনেকটা উঁচুতে অবস্থিত, প্রায় কত 2315 মিটার উঁচুতে অবস্থিত, প্রায় 2.3 কিমি উপরে অবস্থিত। তাহলে উপর থেকে যত আস্তে আস্তে নিচের দিকে আসবে তত জি এর মানটা বাড়তে থাকবে, ওইটাও কি হবে, বাড়তে থাকবে। তাহলে চা যখন আমি দার্জিলিং থেকে যখন আমি কলকাতায় নিয়ে আসবো, চায়ের ভার কিন্তু কি হবে, বাড়তে থাকবে।
ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে ভর এবং ভার সম্বন্ধে দেখলাম, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা দেখব যে যখন মেরিগোরাউন্ড অর্থাৎ নাগরদোলনাতে অথবা লিফটে ওঠানামা করার সময় কি হয়, আমাদের ভার কিন্তু অনেক সময় বাড়ে, অনেক সময় কিন্তু কমে। মেইনলি কিসের কারণে? মেইনলি জি এর কারণে, তাই তো, স্মল জি এর কারণে। অর্থাৎ পরের ভিডিওতে আমরা স্মল জি সম্পর্কে কিন্তু বর্ণনা করব। তাহলে দেখলাম যে ভর এবং ভার সম্বন্ধে আমরা দেখলাম। এবার আমরা দেখব ভর কি দেখলাম যে ভর কিন্তু কি থাকে, সব জায়গায় কিন্তু ভর সেম থাকে, ভর সেম থাকে, ফিক্স থাকে। কিন্তু ভার কি হয়, ভার কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই তো, ভার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এর উপরে বিজ্ঞানীকে ল্যাভোসিয়ার ভরের নিত্যতা সূত্র দিয়েছে, ভরের নিত্যতা সূত্র, তাই তো, নিত্যতা সূত্র কি বলেছে তিনি? ভরের নিত্যতা সূত্রটা কি বলেছে? কে বলেছে? বিজ্ঞানী ল্যাভোসিয়ার বলেছে, ঠিক আছে। ল্যাভোসিয়ার কি বলেছে? বলছে পদার্থের যে ভর অর্থাৎ জড় পদার্থ কি অবিনশ্বর, অর্থাৎ একে সৃষ্টি বা কি করে, এর বিনাশ নেই, সৃষ্টি বা বিনাশ নেই। জাস্ট কি হয় না, যখন এর রূপ চেঞ্জ করে, তাই তো, রূপ চেঞ্জ করে, এদের ভর কিন্তু কি থাকে, সেম থাকে। আমি একটা এক্সাম্পল যদি নিই কি হবে, একটা মোমবাতি রয়েছে, ঠিক আছে, একটা মোমবাতি রয়েছে। এই মোমবাতি যখন জ্বলছে, এই মোমবাতি যখন জ্বলে গেল, একটু মোমে পরিণত হলো, লাস্টে মোমে পরিণত হলো, ঠিক আছে। এখানে মোম আস্তে আস্তে জমা হয়, তাই তো, মোমে পরিণত হলো। তখন দেখলাম যে ভর কিন্তু অনেকটা কমে গেল, আমাদের মনে হয় আলটিমেটলি কিন্তু কমে না। কেন কমে না? এই যখন হচ্ছে কি মোমবাতিটা জ্বলছে, আমরা যদি জ্বলতে সাহায্য করে অক্সিজেন, তাহলে যেটুকুনি অক্সিজেন ও নিচ্ছে বাইরে থেকে, ঠিক একইভাবে যখন এটা পুড়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু তৈরি করছে, তাই তো, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যেটুকুনি তৈরি করছে এবং যেটুকুনি মোম পড়ে রয়েছে, সেইটুকুনির ভর যা হবে, আমরা যদি ওয়েট করি অর্থাৎ ভর মাপি, তাহলে এই ভরের মাপ যেটুকুনি হবে, ঠিক একইভাবে মোমবাতি জ্বলার আগে পর্যন্ত, অর্থাৎ যখন জ্বলছিল তখন কিন্তু এর ভর কি হবে, সেম হবে। তাহলে দেখলাম যে পদার্থের ভর কি হয়, অবিনশ্বর, অর্থাৎ জড় পদার্থ কি হয়, অবিনশ্বর হয়, তাই তো। কি এর সৃষ্টি বা কি নেই, কোনো সৃষ্টি বা কোনো বিনাশ নেই, ঠিক আছে। তাহলে এটা কোন বিজ্ঞানী বলেছে? না, বিজ্ঞানী ল্যাভোসিয়ার বলেছে, বিজ্ঞানী ল্যাভোসিয়ার কথাটা আমাদের রাখতে হবে, বিজ্ঞানী ল্যাভোসিয়ার বলেছে। বোঝা গেল? তাহলে আমরা কি ভর এবং ভার সম্বন্ধে কিন্তু আজ ডিটেইলস জানলাম। এর পরের ভিডিওতে আমরা কি, স্মল জি সম্পর্কে জানবো, ঠিক আছে। পরের ভিডিওতে স্মল জি সম্পর্কে তোমরা স্ক্রিনশট করে নাও।